হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সিএম ইমরান অ্যান্ড ইউ আর ওয়াচিং টিউলিপ এডুকেশন। আমরা আজকে আলোচনা করব পঞ্চম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আমাদের আজকের আলোচনা ভগ্নাংশ। তোমরা নিশ্চয়ই জানো আমি এর আগেই ভগ্নাংশের বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। আজকে এই ভগ্নাংশের গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে একটু তোমাদেরকে জানিয়ে রাখি যে আমাদের এই চ্যাপ্টারে কিন্তু ভগ্নাংশ সম্পর্কে অনেক ডিটেলস আলোচনা করা রয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পাঠ্য বইয়ে অনেক ধরনের ভগ্নাংশের উপরে আলোচনা রয়েছে এবং তোমরা নিশ্চয়ই জানো ভগ্নাংশ কত প্রকার এবং কী কী। যেমনটা এখানে লক্ষ্য করছো, এখানে আমাদের প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ তিনটি কথা লেখা রয়েছে। তার মানে বুঝতেই পারছো ভগ্নাংশ তিন প্রকার, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এবং একটি ভগ্নাংশ থেকে কিন্তু আরেকটি ভগ্নাংশে রূপান্তর করা যায়, সেটি অবশ্যই অপ্রকৃত এবং মিশ্র হতে হবে, কারণ প্রকৃত ভগ্নাংশ থেকে অপ্রকৃত বা প্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায় না। শুধুমাত্র আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তো এরকমই আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। সো আমাদের আজকের আলোচনার প্রথম যে প্রশ্নটি সেটি বলছে যে ভগ্নাংশ কত প্রকার ও কী কী। আমরা জানি যে ভগ্নাংশ তিন প্রকার এবং তাদের নাম হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। সো সুন্দর করে আমরা যদি লিখে দিই তাহলে আমরা এই প্রশ্নটার সমাধান পেয়ে যাব। আমাদের যে 2 নম্বর প্রশ্ন সেটি বলছে 8-এর বিপরীত ভগ্নাংশটি লিখো। সো তোমাদের এই বিপরীত ভগ্নাংশ সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। এটা কিন্তু কোনো ভগ্নাংশের প্রকারভেদে আমরা জানবো বিপরীত ভগ্নাংশ কি। যেমনটা ধরো আমি একটি ভগ্নাংশ লিখছি, উপরে 2 নিচে 3, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ। এটি একটি ভগ্নাংশ এবং এটি একটি প্রকৃত ভগ্নাংশ, যেহেতু এখানে লব ছোট এবং হর বড়। এখন এই ভগ্নাংশের যদি বিপরীত ভগ্নাংশ লিখতে বলে, বিপরীত মানে ঠিক লব হরের জায়গায় চলে যাবে, হর লবের জায়গায় চলে যাবে, তার মানে তাদের স্থান পরিবর্তন হবে। তাহলে সেই ভগ্নাংশটা কেমন হবে দেখো, ঠিক 3 উপরে যাবে, 2 নিচে আসবে। সো আমরা বলতে পারি এই 3 ভাগের 2 ভাগ বা 2/3 এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে 3/2। এখন আমাদের যে প্রশ্ন সেটি বলেছে 8-এর বিপরীত ভগ্নাংশটি লিখো। অর্থাৎ আমরা 8 তো একটা পূর্ণ সংখ্যা, কেমন? এখন এই পূর্ণ সংখ্যাটা নিচে আমাদেরকে মনে মনে ধরতে হবে যে এর নিচে একটি 1 রয়েছে। অর্থাৎ 8/1কে যদি আমরা বিপরীত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে, সেটি হবে 1/8 বা 8 ভাগের 1 ভাগ। অর্থাৎ 8-এর বিপরীত ভগ্নাংশটি হচ্ছে 8 ভাগের 1 ভাগ, বা যে কোনো পূর্ণ সংখ্যায় আমরা পাই না কেন। যেমন আমি যদি 3 নেই, 3-এর বিপরীত ভগ্নাংশ হবে 1/3। কেমন? আশা করছি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছ। 3 নম্বর যে প্রশ্ন আমাদের সেটি বলছে যে উপরে 48 এবং নিচে 90কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কত হবে। লঘিষ্ঠ শব্দটির যে অর্থ সেটি কিন্তু ছোট রূপ, অর্থাৎ এই ভগ্নাংশটিকে ছোট করা যায়, সেটিকে আমরা ছোট করলে কেমন দেখতে পাবো সেটা আমাদেরকে লিখতে হবে। এখন আমরা প্রথমতই আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে লঘিষ্ঠকরণের কিছু নিয়ম রয়েছে, সেটি কি একই রকম সংখ্যা দিয়ে লব এবং হরকে ভাগ করতে হবে। ঠিক আছে? তো তোমরা লক্ষ্য করছো এখানে 48 এবং 90 দুটি আমাদের জোড় সংখ্যা এবং যে কোনো জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়। সো 48কে আমি 2 দিয়ে যদি ভাগ করে ফেলি, 24 2 48, এবং 90কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো 45। ওকে, সো আমরা পাশে সেই ভগ্নাংশটি লিখে ফেলবো। আচ্ছা, এরপরে আমাদের কাজ হবে এই ভগ্নাংশটিকেও আরও ছোট করা যায় কিনা। সো তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো যে 24 এবং 45 এই দুটি সংখ্যাকে 3 দিয়ে আমরা লঘিষ্ঠকরণ করতে পারি বা ভাগ করতে পারি। যেমনটা আমরা 24কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে দাঁড়াবে এটি 8, 3 8 24। যদি 45কে 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 15। কেমন? অর্থাৎ আমার লব হিসেবে থাকছে 8, হর হিসেবে থাকছে 15। এরপরেও কিন্তু আমাদেরকে আবারও চিন্তা করতে হবে যে এটিকে আরও ছোট করা যায় কিনা, অর্থাৎ একই রকম সংখ্যা দিয়ে উপরে এবং নিচে ভাগ করা যাচ্ছে কিনা। সো আমরা যদি এখন লক্ষ্য করে দেখি, 8 একটি জোড় সংখ্যা, 15টি বিজোড় সংখ্যা, 2 দিয়ে তো যাচ্ছে না, 3 দিয়েও যাবে না, 15কে যাবে, 8কে যাবে না, 4 দিয়ে বা 5 দিয়ে, 6 দিয়ে, 7 দিয়ে এভাবে যাচ্ছে না। সো যেহেতু আর এটাকে কাটাকাটি করে ছোট করতে পারছি না, তার মানে আমরা এই 48/90 এর যে লঘিষ্ঠ যে ভগ্নাংশ বা লঘিষ্ঠ আকারে যে প্রকাশ সেটি আমরা পেয়ে গেছি 8/15। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। 4 নম্বর যে প্রশ্ন, আমাদের 4 নম্বর প্রশ্ন বলছে 89/17কে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করো। সো প্রথমে জানতে হবে এটি কি ধরনের ভগ্নাংশ। তোমরা দেখতে পাচ্ছ এখানে লব বড় এবং হর ছোট, তাহলে এটি অবশ্যই একটি আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। কারণ অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা থেকে আমরা জানতে পারি যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট হয় সেটি আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। তবে মনে রাখতে হবে যে লব এবং হর যদি সমানও হয় তাহলে কিন্তু সেটি অপ্রকৃত ভগ্নাংশ হবে। ওকে, সো
আমরা এটিকে যদি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তার জন্য নিয়মটা কেমন হবে সেটি আমরা এখন দেখব। আমাদের আগে ভগ্নাংশটি লিখে ফেলতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে, এই 17 দিয়ে 89কে অ্যাকচুয়ালি আমাদেরকে ভাগ করতে হবে। সো তোমরা 17 ঘরে যদি নামতা জেনে থাকো তাহলে এই ক্ষেত্রে তোমরা একটু এগিয়ে থাকবে। আমরা 17 দিয়ে বেশ কয়েকবার দেখতে পারি, যেমন 17 দিয়ে আমাদের হয় 34, 34-এর ডাবল হয় 68। আমরা 5বার দিয়ে দেখতে পারি, 5 7 35-এর 5 হাতে 3, 5 1 5 আর 3 8, অর্থাৎ কাছাকাছি সংখ্যা আমরা পেয়ে গেছি 5বার দিয়ে, সেটা হচ্ছে আমাদের 85 এবং 4 এক্ষেত্রে অবশিষ্ট থাকছে। সো আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এখন আমরা লিখব 5 সমস্ত, এখানে যে সংখ্যাটা দিয়ে ভাগ করি সেটি নিচে থাকতে হবে অর্থাৎ হর হিসেবে থাকবে, এবং যেটি অবশিষ্ট থাকবে সেটি উপরে চলে যাবে, অর্থাৎ 5 সমস্ত 17 ভাগের 4 ভাগ। এটি হচ্ছে আমাদের এই 89/17 এর মিশ্র ভগ্নাংশের রূপান্তর। কেমন? সো আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে কিভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায় সেটি কিন্তু আমরা শিখে গেলাম। ঠিক একই রকমভাবে এই মিশ্র ভগ্নাংশটিকেও আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। ঠিক কি করতে হবে, এখানে যে পূর্ণ সংখ্যাটি রয়েছে সেটি দিয়ে আমাদের হর যে সংখ্যাটি রয়েছে সেটিকে গুণ করতে হবে। গুণ করার পরে উপরে লব হিসেবে যে সংখ্যাটি আমরা পাচ্ছি সেটিকে যোগ করে দিতে হবে, তাহলে কিন্তু আমরা ঠিক একই রকমভাবে এই সংখ্যাটি পেয়ে যাবো এবং অবশ্যই হর হিসেবে 17 থেকে যাবে। ওকে, পরবর্তী যে আলোচনা সেটি আমাদের এখানে 3টি ভগ্নাংশ রয়েছে এবং তাদের মাঝখানে আমাদের ভাগ চিহ্ন দেওয়া হয়েছে। এটি সমান সমান কত হবে সেটি আমাদেরকে প্রকাশ করতে হবে। মনে রাখতে হবে, যদি 3টি সংখ্যা দেয়া থাকতো পূর্ণ সংখ্যা হিসেবে, মাঝখানে যদি ভাগ চিহ্ন দেওয়া থাকতো, অবশ্যই প্রথমের সংখ্যা দুটোকে আগে ভাগ করে আমাদের নিতে হতো। অর্থাৎ আমি যে বিষয়টা তোমাদেরকে প্রেজেন্ট করতে চাচ্ছি সেটি হলো, যেমনটা তোমরা ধরে নিতে পারো এখানে 20 ভাগ, এখানে আমাদের দেয়া থাকলো 10 ভাগ, এখানে আমাদের দেয়া থাকলো 2। এখন তোমরা এই ভাগটা ঠিক কিভাবে করবে, আমি যেমনটা বলেছি যে 3টি সংখ্যা কিন্তু মাঝখানে একই রকম চিহ্ন রয়েছে, অবশ্যই প্রথম দুটি সংখ্যাকে ভাগ করে ফেলতে হবে। অর্থাৎ 10 দিয়ে আগে 20কে ভাগ করলে হবে 2, 2 ভাগ 2 সমান সমান আমাদের যে আনসার সেটি হচ্ছে 1। ঠিক একই রকমভাবে এই ভাগটা আমাদেরকে করে ফেলতে হবে। যেহেতু এটি ভগ্নাংশ, ভগ্নাংশের বেলায় ভাগের ক্ষেত্রে ডান পাশের যে ভগ্নাংশটি থাকে সেটি বিপরীত হয়ে যায়, অর্থাৎ আমরা আগে ভগ্নাংশটিকে এখানে লিখব ভাগ চিহ্ন দিয়ে। আমাদের এখানে থাকছে 4, এখানে থাকছে 7, অবশ্যই ভাগ চিহ্নটা আমাদের দিয়ে দিতে হবে, এখানে 5 নিচে 6। ওকে, এখন এখানে একটা বিষয় লক্ষ্য করো, 2/9 তো ঠিক থাকলো, ভাগ চিহ্নটা আমাদের গুণ চিহ্ন হয়ে যাবে, 7 উপরে চলে যাবে, 4 নিচে চলে আসবে, যেহেতু আমি বলেছি এখানে বিপরীত হয়ে যাবে। এরপর এই ভাগটাকে আমরা ঠিক রাখতে পারি, ঠিক আছে। এখন এখানে যদি আমাদের কাটাকাটি করা যায় আমরা কাটাকাটি করে ফেলবো, 2 দিয়ে 4কে কাটলে হবে 2, অর্থাৎ আমরা উপরে পাচ্ছি 7, নিচে পাচ্ছি 9 2 18। এরপর এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন করে দিয়ে উপরে 6 নিচে 5 করে ফেলবো। আমরা যদি এখানে গুণ চিহ্ন দিয়ে এটাকে বিপরীত করে ফেলতাম তাহলেও আমাদের হতো। এখন 6 দিয়ে তো 18কে কাটলে হবে 3, অর্থাৎ আমরা এখানে পেয়ে যাচ্ছি উপরে আর কিছু নেই, 7 রয়েছে, 7 এখানে 1 লিখতে পারি, 7 একে 7, আর নিচে আমাদের থাকছে 3 5 15, অর্থাৎ আমাদের এই 7/15 হচ্ছে এই অঙ্কটির কাঙ্ক্ষিত ফলাফল। এরপর 6 নম্বর যে প্রশ্ন সেটি বলছে যে 13 নিচে 15 ভাগ উপরে 1 নিচে 5 সমান সমান কত, অর্থাৎ একটু ভগ্নাংশের একটা বিয়োগ দেওয়া রয়েছে, সেটি আমরা ঠিক কিভাবে করব। দেখো, ভগ্নাংশের বিয়োগ বা যোগ যেটি করি না কেন আমাদের অবশ্যই নিচের হর যদি আলাদা হয় সেই হরগুলোর লসাগু নির্ণয় করতে হয়। কেমন? সো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের হর হিসেবে রয়েছে 5 এবং 15। যেহেতু 5 দিয়ে 15কে ভাগ করা যায় তাহলে আমরা লসাগু পেয়ে যাচ্ছি 15। এখন 15 দিয়ে 15কে ভাগ করলে হবে 1, 1-এর সাথে 3 যদি 13 যদি আমরা গুণ করি তাহলে 13 একে 13 বিয়োগ 5 দিয়ে 15কে ভাগ করলে আমরা পাচ্ছি 3, 3 দিয়ে 1কে গুণ করলে হবে 3, অর্থাৎ আমরা এখানে পেয়ে যাচ্ছি 13 থেকে যদি আমরা 3 বিয়োগ করে ফেলি তাহলে হবে 10, নিচে থাকবে 15। এখন আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, এখানে কিন্তু আমাদের কিন্তু বিয়োগফল আমরা পেয়ে গেছে, কিন্তু এখানে আমরা যদি লক্ষ্য করে দেখি যে লব এবং হরের মধ্যে কাটাকাটি করা যায়, অর্থাৎ লঘিষ্ঠকরণ করা সম্ভব। যেমন উপরে আমরা 5 দিয়ে যদি কাটি আমরা পাবো 2, 15কে যদি 5 দিয়ে কাটি তাহলে পাবো 3, অর্থাৎ লঘিষ্ঠকরণ যদি করা যায় তোমার অ্যান্সার কিন্তু শেষ হবে না, তোমাকে লঘিষ্ঠকরণ করার পরে ফাইনাল অ্যান্সার তোমাকে বের করতে হবে, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ। এটি হচ্ছে আমাদের এই বিয়োগফলের কাঙ্ক্ষিত উত্তর। এরপর 7 নম্বর যে প্রশ্নটা বলছে সেটা খুব চমৎকার একটা প্রশ্ন, এবং এই প্রশ্ন নিয়ে অনেক ধরনের সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। যেমনটা এখানে বলেছে, একটি লাঠির 4 ভাগের 1 অংশ সাদা রং, 2 ভাগের 1 অংশ লাল রং করা হলো এবং বাকি অংশ নীল রং করা হয়েছে, লাঠিটির কত অংশ নীল রং করা হয়েছে। সো এরকম ক্ষেত্রে আমাদের যে অংশগুলো দেয়া রয়েছে সেগুলোকে আগে আমাদেরকে যোগ করে নিতে হবে, এবং মনে রাখতে হবে লাঠিটির সম্পূর্ণ অংশটাকে আমাদের ধরে নিতে হবে 1।
আমরা পূর্ণ পূর্ণ মানে কিন্তু এক, এটা কিন্তু মাথায় রাখতে হবে, সম্পূর্ণ লাঠিটি এক অংশ। সো আমরা যে যে সাদা রং করা এবং লাল রং করা অংশটাকে আগে যোগ করে দেব, অর্থাৎ 1/4 যোগ 1/2, এই দুটোকে আমরা যোগ করে দেব। 2 এবং 4-এর লসাগু 4, যেহেতু 2 দিয়ে 4কে ভাগ করা যায়। 4 দিয়ে 4কে ভাগ করলে হবে 1, 1 গুণ করলে হবে 1, যোগ 2 দিয়ে 4কে ভাগ করলে হবে 2, 2 একে 2, অর্থাৎ উপরে থাকছে 3, নিচে থাকছে 4, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ। আমরা কিন্তু সাদা রং করা এবং লাল রং করা অংশটা যদি যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4 ভাগের 3 ভাগ শুধু সাদা এবং লাল রং করা হচ্ছে, বাকি অংশ নীল রং। সো এখন যদি তোমরা চিন্তা করে দেখো যে একটা সম্পূর্ণ একটা লাঠি, এটাকে যদি 4 ভাগ করি আমরা, 1 ভাগ 2 ভাগ 1 2 3 4, 4 ভাগ করলাম, 4 ভাগের 3 ভাগ পর্যন্ত সাদা এবং লাল রং করা হয়েছে, বাকি অংশ নীল রং। বাকি অংশটা মানে কত থাকছে? 4 ভাগের 1 ভাগ। সুন্দর মতো কিন্তু আমরা এমনিতেই ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারি, বা তোমরা যদি অঙ্কের মতো করে বের করতে চাও তাহলে তোমাদেরকে এই 1 থেকে এই 4 ভাগের 3 ভাগ বিয়োগ করে দিতে হবে। কেমন? আচ্ছা, 1 যেহেতু পূর্ণ সংখ্যা, এখানে 4 লসাগু, 4-এর সাথে 1 গুণ করলে হবে 4, 4 বিয়োগ 3 সমান সমান 4 ভাগের 1 ভাগ। এটি হচ্ছে আমাদের নীল রং করা অংশ। ঠিক আছে? ওকে, 8 নম্বর যে প্রশ্ন সেটি বলছে যে 4/3কে বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণফল কত হবে। অর্থাৎ এখানে যে 4/3 আমাদের যে ভগ্নাংশটি দেওয়া রয়েছে সেটির আগে বিপরীত ভগ্নাংশ আমরা বের করব, এরপর সেটি দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে গুণফল কত হবে সেটা আমরা দেখব। তো আগে আমরা লিখে ফেলি 4/3, এটি আমাদের দেওয়া রয়েছে। তোমরা নিশ্চয়ই জানো 4/3-এর বিপরীত ভগ্নাংশ হবে 3/4। সো 3 উপরে যাবে, 4 বিপরীত মানে যেহেতু লব এবং হরের স্থান বিনিময় হবে, যে গুণ করতে বলেছে গুণ করছি। সো উপরে আমরা লব হিসেবে 3 পাচ্ছি, নিচে হর হিসেবে 3 3 3 কেটে যাবে, 4 4 কেটে যাবে। ওকে, সো কিছুই থাকছে না, লব এবং হরের সমান সমান সংখ্যা থাকার কারণে যেহেতু কাটাকাটি হয়ে গেছে, সো এখানে আমাদের ভাগফল হিসেবে থাকবে 1। সো যে কোনো একটা ভগ্নাংশকে তার বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করলেই অ্যাকচুয়ালি গুণফল 1 হয়। ঠিক প্রশ্নটা কিন্তু সেভাবেও আসতে পারে। ঠিক আছে? সো সেটা মাথায় রাখতে হবে। 9 নম্বর প্রশ্ন বলছে যে 8 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ এবং 8 ভাগের 3 ভাগের যোগফল কত। খুবই চমৎকার একটা প্রশ্ন। সো আমরা এটাকে কিভাবে সলভ করব? আমরা লিখব, যোগ করতে বলেছে যেহেতু, যোগ বিয়োগ যা কিছুই আমরা করি না কেন অবশ্যই হরগুলোর লসাগু আগে আমাদেরকে নির্ণয় করে ফেলতে হবে। এখন এখানে আমাদের 8, 2 এবং 8-এর লসাগু হচ্ছে 8। আমি কেন নির্দ্বিধায় বলতে পারছি? কারণ এখানে দুটো সংখ্যা সেম, 8 এবং 8, এবং 2 দিয়ে যেহেতু 8কে ভাগ করা যায়, তাই 8 হচ্ছে 8 এবং 2-এর লসাগু। এখন 8 দিয়ে 8কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 1, 1-এর সাথে 1 গুণ করতে হবে, 1 পেয়ে যাচ্ছি। 2 দিয়ে 8কে ভাগ করলে হবে 4, 4-এর সাথে 1 গুণ করলে হবে 4, যোগ 8 দিয়ে 8কে ভাগ করলে হবে 1, 1-এর সাথে 3 যোগ করলে হবে 3। অর্থাৎ আমরা যদি যোগ করে দেখি 4 আর 3 7 আর 1 8, উপরে লব হিসেবে 8, নিচেও হর হিসেবে 8। এখন যেহেতু 8 দিয়ে 8কে ভাগ করা যায় তাহলে কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 1। অর্থাৎ এখানে যে যোগফলটি আমাদের করতে বলা হয়েছে, আমাদের যোগফল আসতেছে 1। 10 নম্বর প্রশ্ন বলছে 3 সমস্ত 4 ভাগের 3 কেজির 5 ভাগের 4 অংশ সমান সমান কত। অর্থাৎ এত কেজির এত অংশ সমান সমান কত। খুব চমৎকার একটা প্রশ্ন। এখন যেহেতু এখানে একটি আমরা লক্ষ্য করছি মিশ্র ভগ্নাংশ দেওয়া রয়েছে, সো এই মিশ্র ভগ্নাংশটিকে সর্বপ্রথম আমাদের একটি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। সো আমরা যে কাজটি করব সেটি হলো 3 সমস্ত 4 ভাগের 3, অর্থাৎ 3-এর সাথে 4 গুণ করে ফেলবো, 3 4 12, 12 সাথে 3 যোগ করবো অর্থাৎ 15, 15/4 কেজির, হ্যাঁ 5-এ 4 অংশ অর্থাৎ এর, যেহেতু কেজির বলেছে, কেজি এর এত অংশ, অর্থাৎ উপরে 4 নিচে 5। আচ্ছা, সো এখন এর মানে তো আমরা জানি, এর মানে হচ্ছে গুণ। যেহেতু আমরা এখানে একটা গুণ চিহ্ন ধরে নিতে পারি তাহলে এখানে আমাদের পাশাপাশি দুটি ভগ্নাংশ রয়েছে। আমরা জানি যদি লব এবং হরের সম্পর্ক হচ্ছে ভাগ, 5 দিয়ে 15কে ভাগ করতে পারি, আমরা 3 লিখে ফেললাম, আর 4 দিয়ে 4কে কেটে ফেলছি, তাহলে উপরে শুধু 3 থাকছে অর্থাৎ 3 কেজি। কেমন? এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তারপরে 11 নম্বর প্রশ্নটা বলা হচ্ছে, এখানে একটা বিয়োগ চিহ্ন এবং যোগ চিহ্ন দেওয়া রয়েছে, সমান সমান কত সেটি করতে হবে। আচ্ছা, খুবই সুন্দর একটা প্রশ্ন। 2 বিয়োগ উপরে 3 নিচে 4 যোগ উপরে 5 নিচে 6। ওকে, সো এখানে 2 যেহেতু পূর্ণ সংখ্যা আমরা মনে মনে ধরে নিতে পারি 2 এর নিচে একটি 1 রয়েছে, সেক্ষেত্রে 1, 4 এবং 6-এর যে লসাগু সেটি বের করতে হবে। তো 4 এবং 6 লসাগু তোমরা যদি লক্ষ্য করে দেখো তাহলে হবে 12, বা তোমরা বের করতে পারো। 6 দিয়ে 12কে ভাগ করা যায়, 4 দিয়ে 12কে ভাগ করা যায়। তো এখন 12 যদি লসাগু হয়, 2 এর সাথে সরাসরি 12 আমরা যদি গুণ করে দিই, 12 দিয়ে 24 বিয়োগ চিহ্ন দিলাম, 4 দিয়ে 12কে ভাগ করলে 3,
3-এর সাথে 3 গুণ করলে হবে 9, যোগ 6 দিয়ে 12কে ভাগ করলে হবে 2, 2-এর সাথে 5 যদি আমরা গুণ করে দিই 5 2 10। এখন আমাদের যে কাজ, যেহেতু আমরা জানি যে ডিমাস অর্থাৎ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন সরলের যে নিয়মটি রয়েছে সেই নিয়মে সবার আগে আমাদের যোগের কাজ, আমাদের অ্যাডিশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। সো যোগের কাজটা যেহেতু আগে করতে, আমরা আগে যোগের কাজটা করে ফেলবো। 24-এর সাথে যদি 10 যোগ করলে হবে 34, 34 থেকে আমাদেরকে 9 বিয়োগ করে ফেলতে হবে, নিচে থাকছে আমাদের 12। সো 34 থেকে যদি আমরা 9 বিয়োগ করে ফেলি, আলটিমেটলি আমাদের রেজাল্ট হবে 25, আমাদের নিচে থাকছে 12। কেমন? আচ্ছা, সো আমরা এটিকে এভাবেও লিখতে পারি, বা এটিকে, যেহেতু এটি একটি আমাদের অপ্রকৃত ভগ্নাংশ এসেছে, সো এটিকে মিশ্র আকারে লিখতে পারি 2 সমস্ত 12 ভাগে 1 ভাগ। ঠিক আছে, 12 2 24 আর 25। হ্যাঁ, সো 25/12 বা 2 সমস্ত 12 ভাগের 1 ভাগ, এভাবে আমরা লিখতে পারি। এখন আমাদের 12 নম্বর প্রশ্নটার সাথে আমাদের 7 নম্বর প্রশ্নের একটা বিশেষ মিল রয়েছে। এখানে 12 নম্বর প্রশ্নটা আমাদের বলছে যে একটি বাঁশের 5/1 অংশ কাদায় এবং 15/7 পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে রয়েছে। বাঁশটি কত অংশ পানির উপরে রয়েছে? সো আমাদের এই দুটি সংখ্যা আগে আমাদেরকে যোগ করে নিতে হবে। যোগ করলে আমরা কাদা এবং পানিতে কতটুকু আছে সেটা আমরা পেয়ে যাব। এরপর বাকি অংশ পানির উপরে রয়েছে, অর্থাৎ আমরা পুরো বাঁশটাকে যদি আমরা ধরে নিই 1 অংশ, 1 থেকে এই দুটি অংশ যোগ করার পরে যে রেজাল্টটা আসবে সে যদি বিয়োগ করে ফেলি, তাহলে আমরা পানির উপরে অংশটা পেয়ে যাবো। আশা করছি তোমাদের এই মানে আমি যে ডিরেকশন দিয়েছি সেই ডিরেকশন করলে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। 13 নম্বরের প্রশ্নটা বলেছে যে 4 সমস্ত 3/2 এর বিপরীত ভগ্নাংশটি লিখো। এখানে দেখো, যদি আমাদের শুধুমাত্র 4 না দিয়ে যদি 3/2 ভাগে দেওয়া থাকতো, বা 2/3 এর বিপরীত ভগ্নাংশ বলতে আমরা 3/2 হয়ে যেত রেজাল্ট। এখানে একটা ট্রিক্স দেওয়া হয়েছে, এখানে একটি মিশ্র ভগ্নাংশ দেওয়া হয়েছে। সো অনেকে কি করতে পারে, 4 ঠিক রেখে উপরে 3 নিচে 2 করতে পারে, এটা কিন্তু ভুল হয়ে যাবে। আমাদের প্রথম কাজটা হবে এটিকে আগে একটা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলে আমরা যে রেজাল্টটা পাবো সেটি হবে 3 4 12 আর 2 যদি যোগ করি 14, অর্থাৎ 14/3। ঠিক আছে, আমাদেরকে ধরে নিতে হবে এই ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ বের করতে হবে, অর্থাৎ এই ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ হচ্ছে উপরে 3 নিচে 14, তাহলে এত এর বিপরীত ভগ্নাংশ কিন্তু এটি। কেমন? সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর আমাদের 14 নম্বর যে প্রশ্ন সেটি বলছে যে 7/27কে কত দ্বারা ভাগ করলে ভাগফল 9/2 ভাগ হবে। খুব চমৎকার একটা প্রশ্ন, কিন্তু এটা কিন্তু সহজে অনেকেই বুঝবে না বা অনেকে পারবে না। সো আমি একটা ট্রিক্স দিয়ে দিই, এতকে কত দ্বারা ভাগ করলে ভাগফল এত হবে। সো যেহেতু এই সংখ্যাটাকে ভাগ করতে হবে, আমরা জানি ভাগের নর্মালি একটা ভাগের 3টা অংশ, একটা হচ্ছে ভাজক, ভাজ্য এবং ভাগফল। যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করি তাকে বলা হয় ভাজক, যে সংখ্যাটিকে ভাগ করি তাকে বলা হয় ভাজ্য, এবং ভাগ করার পর যে রেজাল্ট আমরা পাই সেটা ভাগফল। সো এখানে যেহেতু এই সংখ্যাটাকে ভাগ করতে হবে, এটি কিন্তু আমাদের ভাজ্য, আর আমাদের ভাগফল কত বিষয় দেওয়া আছে। সো আমার যদি ভাজ্য দেয়া থাকে, আমার যদি ভাগফল দেয়া থাকে, সো ভাগফল দিয়ে যদি আমি ভাজ্যকে ভাগ করি তাহলে কিন্তু আমি ভাজকটা পেয়ে যাবে। সো তোমরা কি করবে, ঠিক এই ভগ্নাংশটিকে এই ভগ্নাংশ দিয়ে ভাগ করবে, ভাগ করলে যে রেজাল্টটা চলে আসবে সেটি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এবং ফাইনালি আমাদের যে 15 নম্বর প্রশ্ন বলেছে যে 6/70 এটি কি ধরনের ভগ্নাংশ। যদিও উপরে নিচে দুটি জোড় সংখ্যা, এটাকে আমরা রিডিউসিং বা লঘিষ্ঠকরণ করতে পারি, সো করার দরকার নেই, সিম্পলি রেজাল্টটা লিখলে হবে। যেহেতু ভগ্নাংশ আমাদের 3 ধরনের আমরা বলেছি, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ সবসময় লব ছোট এবং হর বড় হয়। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের লব ছোট এবং হর বড়, সো আমরা নির্দ্বিধায় বলতে পারি এটি একটি প্রকৃত ভগ্নাংশ। সো আশা করছি এই 15টা প্রশ্ন তোমাদেরকে এই চ্যাপ্টারে দক্ষতা অর্জনে আরও সহায়ক ভূমিকা পালন করবে। সো আমি সবসময় ফিল করি যে চর্চার কোনো বিকল্প নাই, তুমি যত বেশি চর্চা করবে তত বেশি তুমি সমৃদ্ধ হবে। সো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।